মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। মানুষ তো নয়, মানুষের আকৃতিতে দেবতা। সম্প্রতি কতদিন আছেন আপনাদের গ্রামে? প্রায় মাস 2 হবে। এই অঞ্চলে না আছে একটা ডাক্তার বুদ্ধি, না আছে একটা স্কুল। এর জন্যই তার যত পরিশ্রম। আবার নিজেও একজন মস্ত ডাক্তার। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। শ্রীকান্ত রাজলক্ষ্মীর সম্পর্ক অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। আর যেন শ্রীকান্তর প্রতি তেমন টান নেই রাজলক্ষ্মীর। যদিও সে এখনো কোনো কিছু করার আগে শ্রীকান্তর অনুমতি চায়, কিন্তু তার হ্যাঁ কিংবা না কি আদৌ রাজলক্ষ্মীর জীবনে আর কোনো মানে রাখে? এই যে শ্রীকান্ত তাকে ব্রত করতে যেতে মত নেই বলে জানালো, তারপর সকালে উঠে শুনলাম খুব ভোরেই রাজলক্ষ্মী স্নান করে রতনকে সঙ্গে নিয়ে চলে গেছে এবং 3 দিনের মধ্যে যে বাড়ি আসতে পারবে না এ খবরও পেলাম। হলেও তাই, সেখানে বিরাট কিছু কাণ্ড যে চলতে লাগলো তা নয়, তবে 2-10 জন ব্রাহ্মণ সজ্জনের যে যাওয়া আসা হচ্ছে, কিছু কিছু খাওয়া দাওয়ারও আয়োজন হয়েছে, তার আভাস জানলায় বসেই বুঝতে পারতাম। কি ব্রত, কিরকম তার অনুষ্ঠান, সম্পন্ন করলে স্বর্গের পথ কতখানি সুগম হয়, এর কিছুই জানতাম না। জানার কৌতূহলও ছিল না। রতন রোজ সন্ধ্যের পরে ফিরে আসতো, বলতো, আপনি একবারও গেলেন না বাবু? তার কি কোনো প্রয়োজন আছে? না, মানে আপনার একেবারে না যাওয়াটা লোকের চোখে যেন কেমন কেমন ঠেকে। হয়তো বা কেউ মনে করে এতে আপনার মত নেই। বলা তো যায় না। না, বলা কিছুই যায় না। তোমার মনিব কি বলেন? তাঁর ইচ্ছে তো জানেন। আপনি না থাকলে কিছুই তার ভালো লাগে না। কিন্তু কি করবেন, তাই কেউ জিজ্ঞেস করলে বলেন রোগা শরীর, এতখানি হাঁটলে অসুখ করতে পারে। আর তাছাড়া এসে হবেটাই বা কি? সে তো ঠিক কথা। তাছাড়া তুমি তো জানো রতন, এইসব পুজো অর্চনা ধর্মকর্মের মাঝখানে আমি ভয়ানক বিমানান হয়ে পড়ি। যাগযজ্ঞের ব্যাপারে আমার একটু গা আড়াল দিয়ে থাকাই ভালো, ঠিক না? সে ঠিক। রতন সায় দিয়ে ঠিক বললেও আমি বুঝতাম রাজলক্ষ্মী দিক দিয়ে আমার উপস্থিতি সেখানে, কিন্তু থাকছে। হঠাৎ মস্ত একটা সুখবর পেলাম। মনিবের সুখ সুবিধার বন্দোবস্ত করবার অজুহাতে গোমস্তা কাশীনাথ কুশারী মহাশয় সস্ত্রীক গিয়ে উপস্থিত হয়েছেন। বলিস কি রতন, একেবারে সস্ত্রীক? আগে হ্যাঁ, তাও আবার বিনা নেমন্তন্নে। বুঝলাম ভিতরে রাজলক্ষ্মীর কি একটা কৌশল আছে। হঠাৎ এও মনে হলো হয়তো এই জন্যই সে নিজের বাড়িতে না করে অপরের বাড়িতে সমস্ত ব্যবস্থা করেছে। রতন বলতে লাগলো, বিনুকে কোলে নিয়ে বড় গিন্নির সে কি কান্না! ছোট মা ঠাকরুন নিজে হাতে তার পা ধুয়ে দিলেন। খেতে চাননি বলে আসন পেতে ঠাঁই করে ছোট মেয়ের মতো তাকে নিজের হাতে ভাত খাইয়ে দিলেন। মার চোখ দিয়ে জল পড়তে লাগলো। ব্যাপার দেখে বুড়ো কুশারী ঠাকুর বসে তো একবারে ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। আমার তো বোধ হয় বাবু, কাজকর্ম শেষ হয়ে গেলে ছোট মা ঠাকরুন এবার ওই ভাঙা কুঁড়েটার মায়া কাটিয়ে নিজেদের বাড়িতে গিয়ে উঠবেন। আর তা যদি হয় তো গাঁ শুদ্ধ সবাই খুশি হবে। আর এ কীর্তি যে আমার মায়ের, সেও কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি বাবু।
সুনন্দাকে যতটুকু জেনেছি তাতে এতখানি আশান্বিত হতে পারলাম না, কিন্তু রাজলক্ষ্মীর ওপর থেকে আমার অনেকখানি অভিমান শরতের মেঘাচ্ছন্ন আকাশের মতো দেখতে দেখতে সরে গিয়ে চোখের সামনেটা স্বচ্ছ হয়ে উঠল। এই দুটি ভাই ও জায়েদের মধ্যে বিচ্ছেদ যেখানে সত্যিও নয়, স্বাভাবিকও নয়, মনের মধ্যে এতটুকু চিড় না খেয়েও বাইরে যেখানে এত বড় ভাঙন ধরেছে, সেই ফাটল জোড়া দেবার মতো হৃদয় ও কৌশল যার আছে, তার মতো শিল্পী আর আছে কোথায়? এই উদ্দেশ্যে কতদিন থেকেই না সে গোপনে উদ্যোগ করে আসছে। একান্ত মনে আশীর্বাদ করলাম এই সদিচ্ছা যেন তার পূর্ণ হয়। কিছুদিন থেকে আমার অন্তরের মধ্যে নিভৃতে যে ভার সঞ্চিত হয়ে উঠেছিল, তার অনেকখানি হালকা হয়ে গিয়ে আজকে দিনটা আমার বড় ভালো কাটল। কোন শাস্ত্রীয় ব্রত রাজলক্ষ্মী নিয়েছে আমি জানি না, কিন্তু আজ তার 3 দিনের মেয়াদ পূর্ণ হয়ে কাল আবার দেখা হবে। এই কথাটা বহুদিন পরে আবার যেন নতুন করে মনে হলো। পরদিন সকালে রাজলক্ষ্মী আসতে পারল না, কিন্তু অনেক দুঃখ করে রতনের মুখে খবর পাঠালো যে এমনি অদৃষ্ট, একবার দেখা করে যাবারও সময় নেই, দিনক্ষণ চলে যাবে। কাছে কোথায় বক্রেশ্বর বলে তীর্থ আছে, সেখানে জাগ্রত দেবতা এবং গরম জলের কুণ্ড আছে। তাতে অবগাহন স্নান করলে শুধু কেবল আমিই নই, আমার পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুলের 3 কোটি জন্মের যে যেখানে আছে সবাই উদ্ধার হয়ে যাবে। সঙ্গী জুটেছে, দ্বারে গরুর গাড়ি প্রস্তুত, যাত্রাক্ষণ আসন্ন প্রায়। 2-1টা অত্যাবশ্যকীয় বস্তু দারোয়ানের হাত দিয়ে রতন পাঠিয়ে দিল। সে বেচারা ঊর্ধ্বশ্বাসে ছোট দিতে লাগল। শুনলাম ফিরে আসতে 5-7 দিন দেরি হবে। আরো 5-7 দিন বোধহয় অভ্যাসবশতই হবে। আজ তাকে দেখবার জন্য মনে মনে উতলা হয়ে উঠেছিলাম, কিন্তু রতনের মুখে হঠাৎ তার তীর্থযাত্রার সংবাদ পেয়ে অভিমান বা ক্রোধের পরিবর্তে বুকের মধ্যেটা আমার হঠাৎ করুণা ও ব্যথায় ভরে উঠল। পিয়ারি সত্যি সত্যি নিঃশেষ হয়ে মরেছে, এবং তারই কৃতকর্মের দুঃসহ ভারে আজ রাজলক্ষ্মীর সর্বদেহ মনে যে বেদনার আর্তনাদ উচ্ছ্বসিত হয়ে উঠেছে, তাকে সংবরণ করবার পথ সে খুঁজে পাচ্ছে না। এই যে নিজের জীবন হতে ছুটে বার হবার এই যে দিকবিহীন ব্যাকুলতা, এর কি কোনো শেষ নেই? খাঁচায় আবদ্ধ পাখির মতো সে কি দিন রাত্রি অবিশ্রাম মাথা খুঁড়ে মরবে? আর সেই আমি কি চিরদিন তার মুক্তিপথে দ্বার আগলে থাকব? সংসারে যাকে কোনো কিছু দিয়ে কোনো দিন বাঁধতে পারল না, সেই আমার ভাগ্যেই কি শেষে এত বড় দুর্ভোগ লিখে দিয়েছেন? আমাকে সে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে, আমার মোহ সে কাটাতে পারে না। এরই পুরস্কার দিতে কি তার সকল ভবিষ্যৎ সুকৃতির গায়ে শিকল হয়ে থাকবে? মনে মনে বললাম, আমি তাকে ছুটি দেব। সেবারের মতো নয়, এবার একান্ত চিত্তে অন্তরের সমস্ত শুভ আশীর্বাদ দিয়ে চিরদিনের মতো মুক্তি দেব, এবং যদি পারি সে ফিরে আসবার আগেই আমি এ দেশ ছেড়ে চলে যাব। কোনো প্রয়োজনে, কোনো অজুহাতে, সম্পদ ও বিপদের কোনো আবর্তনেই আমি আর তার সম্মুখীন হব না। একদিন নিজের অদৃষ্টই আমাকে এ সংকল্প স্থির রাখতে দেয়নি, কিন্তু আর তার কাছে আমি কিছুতেই পরাভব মানব না। অদৃষ্টই বটে। একদিন পাটনা থেকে যখন বিদায় নিয়েছিলাম, পিয়ারি চুপ করে তার দ্বিতলের বারান্দায় দাঁড়িয়েছিল। তখন মুখে তার কথা ছিল না, কিন্তু সেই নিরুদ্ধ অন্তরের চোখের জলে ফিরবার ডাক কি সমস্ত পথটাই আমার কানে গিয়ে পৌঁছয়নি? কিন্তু ফিরিনি। দেশ ছেড়ে সুদূর বিদেশে চলে গিয়েছিলাম, কিন্তু সেই যে রূপহীন, ভাষাহীন দুর্বার আকর্ষণ আমাকে অহর্নিশি টানতে লাগলো।
দেশ বিদেশের ব্যবধান তার কাছে কতটুকু। আবার একদিন ফিরে এলাম। বাইরের লোকে আমার পরাজয়ের গ্লানিটাই দেখতে পেল। আমার মাথার অম্লানকান্ত জয়মাল্য তাদের চোখে পড়ল না। এমনি হয়, আমি জানি। অচির ভবিষ্যতে আবার একদিন বিদায়ের ক্ষণ আসবে। সেদিনও হয়তো সে এমনই নীরব হয়েই থাকবে, কিন্তু আমার শেষ বিদায়ের যাত্রাপথ জুড়ে সেই অশ্রুতপূর্ব নিবিড় আহ্বান হয়তো আর কানেই ঢুকবে না। রাজলক্ষ্মীর ধর্মে মতি হোক, তার বক্রেশ্বরের রাস্তা সুগম হোক, তার মন্ত্রোচ্চারণ নির্ভুল হোক। আশীর্বাদ করি তার পুণ্যার্জনের পথ নিরন্তর নির্বিঘ্ন ও নিষ্কণ্টক হোক। আমার দুঃখের ভার আমি একাই বহন করব। পরদিন ঘুম ভাঙা সঙ্গে সঙ্গেই যেন মনে হল গঙ্গামাটির এই বাড়িঘর, পদঘাট, খোলা মাঠ সকল বন্ধনই যেন আমার শিথিল হয়ে গেছে। রাজলক্ষ্মী কবে ফিরবে তা স্থিরতা নেই, কিন্তু মন যেন আর একটা দণ্ড এখানে থাকতে চায় না। স্নানের জন্য রতন তাগিদ শুরু করেছে, কারণ যাবার সময় রাজলক্ষ্মী শুধু কড়া হুকুম দিয়েই নিশ্চিন্ত হতে পারেনি। রতনকে তার পা ছুঁয়ে দিব্যি করিয়ে নিয়েছে যে তার অবর্তমানে আমার এতটুকু অযত্ন বা অনিয়ম না হয়। খাবার সময় সকাল 11টা ও রাতে 8টার মধ্যে ঠিক হয়েছে। রতনকে রোজ ঘড়ি দেখে সময় লিখে রাখতে হবে। কথা আছে, ফিরে এসে সে প্রত্যেককে 1 মাসের করে মাইনে বকশিস দেবে। রান্না শেষ করে বামুন ঠাকুর ঘর বার করছে এবং চাকরের মাথায় তরিতরকারি, মাছ, দুধ প্রভৃতি নিয়ে সকাল না হতেই যে কুশারী মহাশয় স্বয়ং এসে পৌঁছে দিয়ে গেছেন, আমি তো বিছানায় শুয়ে টের পেয়েছিলাম। ঔৎসুক্য কিছুতেই আর ছিল না। বেশ, 11টা এবং 8টাই সই। 1 মাসের উপরি মাইনে থেকে আমার জন্য কেউ বঞ্চিত হবে না তা নিশ্চিত। কাল রাতে খুব ঘুমের ব্যাঘাত ঘটেছিল। আজ নির্দিষ্ট সময়ের কিছু আগেই স্নানাহার শেষ করে বিছানায় শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল 4টের কাছাকাছি। কয়েকদিন থেকেই নিয়মিত বেড়াতে বার হচ্ছিলাম। আজও হাত মুখ ধুয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম। দরজার বাইরে একজন লোক বসেছিল। সে হাতে একখানা চিঠি দিল, সতীশ ভরদ্বাজের চিঠি। কে একজন অনেক কষ্টে একছত্র লিখে জানিয়েছে যে সে অত্যন্ত পীড়িত। আমি না গেলে সে মরে যাবে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তার? কলেরা। চলো। কথাটা বেশ খুশি হয়েই বললাম, তবে খুশি তার কলেরার জন্য নয়। এই বাড়ির সংস্রব থেকেই কিছুক্ষণের জন্য যে দূরে যাবার সুযোগ মিলল, এটাই পরম লাভ বলে মনে হলো। একবার ভাবলাম রতনকে ডেকে একটা খবর দিয়ে যাই, কিন্তু সময়ের অভাবে ঘটে উঠল না। যেমন ছিলাম তেমনই বেরিয়ে গেলাম। এ বাড়ির কেউ কিচ্ছু জানতে পারল না। প্রায় ক্রোশ 3 পথ হেঁটে শেষবেলায় গিয়ে সতীশের ক্যাম্পে পৌঁছলাম। ধারণা ছিল রেলওয়ে কনস্ট্রাকশনের ইনচার্জ এস.সি. ভরদ্বাজে অনেক কিছু ঐশ্বর্য দেখতে পাব, কিন্তু গিয়ে দেখলাম হিংসা করবার মতো কিছু নয়। ছোট একটা ছোলদারি তাঁবুতে সে থাকে। পাশেই তার লতা পাতা খড়কুটো দিয়ে তৈরি কুটিরে রান্না হয়। একটি হৃষ্টপুষ্ট বাউরি মেয়ে আগুন জেলে কি একটা সিদ্ধ করছিল। আমাকে সঙ্গে করে তাঁবুর মধ্যে নিয়ে গেল। এই সতীশের প্রণয়নী। ইতিমধ্যে রামপুরহাট থেকে একজন ছোকরা গোছের পাঞ্জাবি ডাক্তার এসেছিলেন। তিনি আমাকে সতীশের বাল্যবন্ধু জেনে যেন বেঁচে গেলেন। রোগীর সম্বন্ধে জানালেন যে কেস সিরিয়াস নয়, প্রাণের আশঙ্কা নেই। আমার ট্রলি প্রস্তুত। এখন বার হতে না পারলে হেডকোয়ার্টার্সে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। ক্লেশের অবধি থাকবে না। আমার কি হবে সে তার ভাববার বস্তু নয়। কখন কি করতে হবে রীতিমতো উপদেশ দিলেন এবং ঠেলা গাড়িতে রওনা হবার মুখে কি ভেবে তার ব্যাগ খুলে গোটা 2-3 কৌটো ও শিশি আমার হাতে দিয়ে বললেন,
কলেরা কতকটা ছোঁয়াচে রোগের মতো, ওই ডোবার জলটা ব্যবহার করতে মানা করে দেবেন। এই বলে তিনি মাটি তোলা খাদটা হাত দিয়ে দেখিয়ে দিয়ে বললেন, আর যদি খবর পান কুলিদের মধ্যে কারো হতে পারে, এই ওষুধগুলো ব্যবহার করবেন। এই বলে তিনি রোগের কি অবস্থায় কোনটা দিতে হবে বলে দিলেন। মানুষটি মন্দ নয়, মায়া দয়া আছে। আমার বাল্যবন্ধু কেমন থাকেন কাল যেন তিনি খবর পান, এবং কুলিদের ওপরেও যেন দৃষ্টি রাখতে ভুল না হয়। আমাকে বারবার সাবধান করে চলে গেলেন। এ হলো ভালো। রাজলক্ষ্মী গিয়েছে বক্রেশ্বর দেখতে, আর রাগ করে আমি বার হয়েছি পথে। একদিন পথেই এক ব্যক্তির সঙ্গে দেখা, বাল্যকালের পরিচয়, অতএব বাল্যবন্ধু তো বটেই, তবে বছর 15 খবরাখবর ছিল না। হঠাৎ চিনতে পারিনি, কিন্তু দিন দুইয়ের মধ্যেই অকস্মাৎ একই ঘোরতর মাখামাখি। তার কলেরার চিকিৎসার ভার, শুশ্রূষার ভার, মায়ে তাঁর সদেড়েক মাটি কাটা কুলির খবরদারির ভার গিয়ে পড়ল আমার ওপর। বাকি রইল শুধু তাঁর শোলার হ্যাট এবং টাট্টু ঘোড়াটি, আর বোধহয় যেন ওই কুলি মেয়েটিও। তার মানভূমের অনির্বচনীয় বাউরি ভাষার অধিকাংশই ঠেকতে লাগল। কেবল এটুকু ঠেকল না যে মিনিট 10-15 মধ্যেই সে আমাকে পেয়ে অনেকখানি আশ্বস্ত হয়েছে। যাই, আর ছুটি রাখি কেন, ঘোড়াটিকে একবার দেখে আসি গিয়ে। ভাবলাম আমার অদৃষ্টই এমনই, না হলে রাজলক্ষ্মী বা আসত কি করে, অভয়াই বা আমাকে দিয়ে তার দুঃখের বোঝা বয়াত কেমন করে। আর এই ব্যাং এবং তার কুলি গ্যাং, কোনো ব্যক্তির পক্ষেই তো এসব ঝেড়ে ফেলতে এক মুহূর্তে বেশি সময় লাগতো না। আর আমি বা সারা জীবন বয়ে বেড়াই কিসের জন্য? তাঁবুটা রেল কোম্পানির, সতীশের নিজস্ব সম্পত্তির একটা তালিকা মনে মনে প্রস্তুত করে নিলাম। কয়েকটা এনামেলের বাসন, একটা স্টোভ, একটা লোহার তোরঙ্গ, একটা কেরোসিন তেলের বাক্স এবং তার শয়ন করবার ক্যাম্বিসের খাট বহু ব্যবহারে ডোঙার আকার ধারণ করেছে। সতীশ চালাক লোক, এ খাটে বিছানার প্রয়োজন হয় না, একখানা যা তা হলেই চলে। তাই ডোরা কাটা একখানি 17 ইঞ্চি ছাড়া আর কিছুই সে কেনেনি। ভবিষ্যতে কলেরা হওয়ার কোনো ব্যবস্থাই তা ছিল না। ক্যাম্বিসের খাটে শুশ্রূষা করার অত্যন্ত অসুবিধা, এবং একমাত্র 17 ইঞ্চি অতিশয় নোংরা হয়ে উঠেছে। অতএব তাকে নিচে শোয়ানো ছাড়া উপায় নেই। আমি যৎপরনাস্তি চিন্তিত হয়ে উঠলাম। মেয়েটির নাম কালিদাসী। জিজ্ঞাসা করলাম, কালী, কারো 2-1খানা বিছানা পাওয়া যাবে? না। 2টি খড় জোগাড় করে আনতে পারো? কালী ফিক করে হেসে ফেলে যা বলল, তার অর্থ এই যে এখানে কি গরু আছে? বললাম, বাবুকে তাহলে শোয়াই কোথায়? কালী নির্ভয়ে মাটি দেখিয়ে বলল, হেতাকে ও কি বাঁচবে? তার মুখের দিকে চেয়ে মনে হলো এমন নির্বিকল্প প্রেম জগতে সুদুর্লভ। মনে মনে বললাম, কালী, তুমি ভক্তির পাত্র, তোমার কথাগুলি শুনলে আর শঙ্করের মোহমুদ্গর পাঠের আবশ্যকতা থাকে না। কিন্তু আমার সেরূপ বিজ্ঞানময় অবস্থা নয়। লোকটা এখনো বেঁচে, কিছু একটা পাতাছে। জিজ্ঞাসা করলাম, বাবুর পরনের একখানা কাপড় চোপড়ও কি নেই? কালী ঘাড় নাড়ল। তার মধ্যে দ্বিধা সংকোচ ছিল না। সে বোধহয় বলে না, বলল, কাপড় নেই, পেন্টলুন আছে। পেন্টুলুন সাহেবী জিনিস, মূল্যবান বস্তু, কিন্তু তা দিয়ে শয্যা রচনার কাজ চলে কিনা ভেবে পেলাম না। হঠাৎ মনে পড়ল, আসবার সময় অদূরে একটা ছিন্ন জীর্ণ ত্রিপল দেখেছিলাম। বললাম, চলো না যাই, দুজনে ধরাধরি করে সেটা নিয়ে আসি। পেন্টুলুন পাতাচ্ছে, সে ভালো হবে। কালী রাজি হল। সৌভাগ্যবশত তখনও তা পড়েছিল। এনে তাতেই সতীশ ভরদ্বাজকে শুইয়ে দিলাম। তারই একধারে কালী অত্যন্ত সবিনয়ে জায়গা নিল, এবং দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ল। আমার ধারণা ছিল মেয়েদের নাক ডাকে না। কালী তাও অপ্রমাণ করে দিল। আমি একা সেই কেরোসিনের বাক্সের ওপর বসে, এদিকে সতীশের হাতে পায়ে ঘন ঘন খিল ধরছে। সেঁক তাপের প্রয়োজন। বিস্তর ডাকাডাকি করে কালীকে তুললাম।
সে পাশ ফিরে শুয়ে জানালো, কাঠকুঠা নাই, আগুন জ্বলবে কি দিয়ে? নিজে চেষ্টা করে দেখতে পারতাম, কিন্তু আলোর মধ্যে সম্বল এই হ্যারিকেন লণ্ঠনটি। তবুও একবার তার রান্নাঘরে গিয়ে খোঁজ করে দেখলাম, কালী মিথ্যে বলেনি। এই কুটিরটা ছাড়া অগ্নিসংযোগ করতে পারি এরূপ দ্বিতীয় বস্তু নেই। কিন্তু সাহস হলো না, পাছে প্রাণ বার হবার আগেই সতীশের সৎকার করে ফেলি। ক্যাম্প খাট এবং কেরোসিনের বাক্স বাইরে এনেই দেশলাই জেলে তাতে আগুন ধরালাম। নিজের জামা খুলে পুঁটুলির মতো করে কিছু কিছু সেঁক দেবার চেষ্টা করলাম, কিন্তু নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া রোগীর কোনো উপকারই তাতে হলো না। রাত 2টোই হবে কি 3টেই হবে, খবর এলো জন 2 কুলির ভেদ বমি হচ্ছে। তারা আমাকে ডাক্তারবাবু বলে মনে করেছিল। তাদেরই আলোর সাহায্যে ওষুধপত্র নিয়ে কুলি লাইনে গিয়ে উপস্থিত হলাম। মাল গাড়িতে তারা থাকে। ছাদবিহীন খোলা ট্রাকের সারি লাইনের ওপর দাঁড়িয়ে আছে। মাটি কাটার প্রয়োজন হলে ইঞ্জিন জুড়ে দিয়ে তাদের গম্যস্থানে টেনে নিয়ে যাওয়া হয়। বাঁশের মই দিয়ে ট্রাকের উপরে উঠলাম। একধারে একজন বুড়ো গোছের লোক শুয়ে আছে। তার মুখের পরে আলো পড়তেই বোঝা গেল রোগ সহজ নয়, ইতিমধ্যেই অনেক দূর অগ্রসর হয়ে গেছে। অন্যধারে জন 5-7 লোক, স্ত্রী পুরুষ 2ই আছে। কেউ বা ঘুম ভেঙে উঠে বসেছে, কারো বা তখনও পর্যন্ত সুনিদ্রার ব্যাঘাত ঘটেনি। এদের জমাদার এসে উপস্থিত হলো। সে বেশ বাংলা বলতে পারে। জিজ্ঞাসা করলাম, আরেকজন রোগী কই? সে অন্ধকারে অঙ্গুলি নির্দেশ করে আর একখানা ট্রাক দেখিয়ে বলল, ওই যে ওখানে। আবার মই দিয়ে উপরে উঠে দেখলাম এবার একজন স্ত্রী লোক, বয়স 25-30-এর বেশি নয়। গুটি 2 ছেলে মেয়ে তার পাশে পড়ে ঘুমোচ্ছে। স্বামী নেই। সে গত বছর আড়কাঠির পাল্লায় পড়ে অপর একটি অপেক্ষাকৃত কম বয়সী স্ত্রীলোক নিয়ে আসামে চা বাগানে কাজ করতে গিয়েছে। এ গাড়িতেও আরও জন 5-6 স্ত্রী পুরুষ ছিল। তারা এক বাক্যে ওর পাষণ্ড স্বামীর নিন্দা করা ছাড়া আমার বা রোগিণীর কোনো সাহায্যই করল না। পাঞ্জাবি ডাক্তারের শিক্ষা মতো দুজনকেই ওষুধ দিলাম। শিশু দুটোকে অন্য কোথাও সরানোর চেষ্টা করলাম, কিন্তু কাউকেও তাদের ভার নিতে রাজি করাতে পারলাম না। সকাল নাগাদ আরেকটি ছেলের ভেদ বমি শুরু হলো। ওদিকে সতীশ ভরদ্বাজের অবস্থা উত্তরোত্তর মন্দ হয়েই আসছে। বহু সাধ্য সাধনায় একজনকে পাঠালাম সাঁইথিয়া স্টেশনে পাঞ্জাবি ডাক্তারকে খবর দিতে। সে সন্ধে নাগাদ ফিরে এসে জানালো তিনি আর কোথায় গিয়েছেন রোগী দেখতে। আমার সবচেয়ে মুশকিল হয়েছিল সঙ্গে টাকা ছিল না। নিজে তো কাল থেকে উপবাসে আছি, নিদ্রা নেই, বিশ্রাম নেই। কিন্তু সে না হয় হলো, কিন্তু জল না খেয়ে বাঁচি কি করে? সামনের খাদের জল ব্যবহার করতে সকলকেই নিষেধ করে দিলাম, কিন্তু কেউই কথা শুনল না। মেয়েরা মৃদু হাস্যে জানালো, এছাড়া জল আর আছে কোথায় ডাক্তার? কিছু দূরে গ্রামের মধ্যে জল ছিল, কিন্তু যায় কি? তারা মরতে পারে, কিন্তু বিনা পয়সায় এই ব্যর্থ কাজ করতে রাজি নয়। এমনি করে এদের সঙ্গে এই ট্রাকের ওপরেই আমাকে 2 দিন 3 রাত বাস করতে হলো। কাউকেও বাঁচাতে পারলাম না, সবকটাই মরল। কিন্তু মরাটাই এক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার নয়। মানুষ জন্মালেই মরে, কেউ 2 দিন পরে। এ আমি সহজে এবং অত্যন্ত অনায়াসে বুঝতে পারি, বরঞ্চ এটাই ভেবে পাই না এই মোটা কথাটা বুঝবার জন্য এত শাস্ত্রালোচনা, এত বৈরাগ্য সাধনা, এত প্রকারের তত্ত্ব বিচারের প্রয়োজন হয় মানুষের কিসের জন্য? সুতরাং মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, করে মনুষ্যত্বের মরণ দেখলে। এ যেন আমি সইতেই পারি না। পরদিন সকালে ভরদ্বাজের দেহত্যাগ হল। লোকাভাবে দাহ করা গেল না। মা ধরিত্রী তাকে কোলে স্থান দিলেন। ওদিকের কাজ মিটিয়ে ট্রাকে ফিরে এলাম। না আসলেই ভালো ছিল, কিন্তু পেরে উঠলাম না। জনারণ্যের মাঝখানে রোগীদের নিয়ে আমি নিছক একাকী। সভ্যতার অজুহাতে ধনীর ধনলোভ মানুষকে যে কত বড় হৃদয়হীন পশু বানিয়ে তুলতে পারে
এই 2 দিনের মধ্যেই যেন এই অভিজ্ঞতা আমার সারা জীবনের জন্য সঞ্চিত হয়ে গেল। প্রখর সূর্যতাপে চারিদিকে যেন অগ্নিবৃষ্টি হতে লাগল। তারই মাঝে ত্রিপলের নিচে রোগীদের নিয়ে আমি একা। ছোট ছেলেটা যে কি দুঃখই পেতে লাগলো তার অবধি নেই, অথচ 1 ভাঁড় জল দেবার পর্যন্ত কেউ নেই। সরকারি কাজ মাটি কাটা বন্ধ থাকতে পারে না। হপ্তার শেষে মাপ করে তার মজুরি মিলবে, অথচ তাদেরই স্বজাতি, তাদেরই তো ছেলে। গ্রামের মধ্যে দেখেছি কিছুতেই এরা এমন ধারা নয়, কিন্তু এই যে সমাজ থেকে, গৃহ থেকে, সর্বপ্রকারের স্বাভাবিক বন্ধন থেকে বিচ্ছিন্ন করে লোকগুলোকে কেবলমাত্র উদয়াস্ত মাটি কাটার জন্য সংগ্রহ করে এনে ট্রাকের ওপর জমা করা হয়েছে, এখানেই তাদের মানব হৃদয় বৃত্তি বলে আর কোথাও কিচ্ছু বাকি নেই। শুধু মাটি কাটা, শুধু মজুরি। সভ্য মানুষে এ কথা বোধহয় ভালো করেই বুঝে নিয়েছে। মানুষকে পশু করে না নিতে পারলে পশুর কাজ আদায় করা যায় না। ভরদ্বাজ গিয়েছে, কিন্তু তার অমর কীর্তি তাড়ির দোকান অক্ষয় হয়ে আছে। সন্ধেবেলায় নরনারী নির্বিশেষে মাতাল হয়ে দলে দলে ফিরে এলো। দুপুরবেলায় রাধা ভাত হাঁড়িতে জল দেওয়া আছে। এ হাঙ্গামাটাও এবেলায় মেয়েদের নেই। তারপরে কে বা কার কথা শোনে? জমাদারের গাড়ি থেকে ঢোল ও করতাল সহযোগে প্রবল সঙ্গীত চর্চা হতে লাগল। সে যে কখন থামবে ভেবে পেলাম না। কারো জন্য তাদের মাথা ব্যথা নেই। আমার ঠিক পাশের ট্রাকেই কে একটা মেয়ের বোধহয় জন্দই প্রণয়ে জুটেছে। সারা রাত ধরে তাদের উদ্দাম প্রেমলীলার বিরাম নেই। এদিকে ট্রাকে এক বেটা কিছু বেশি তাড়ি খেয়েছে। সে এমনই উচ্চ কলরলে স্ত্রীর কাছে প্রণয় ভিক্ষা করতে লাগল যে আমার লজ্জার সীমা রইল না। দূরের একটা গাড়ি থেকে কে একজন স্ত্রীলোক মাঝে মাঝে বিলাপ করছিল। তার মা ওষুধ চাইতে আসায় খবর পেলাম কামিনীর সন্তান সম্ভাবনা হয়েছে। লজ্জা নেই, শরম নেই, গোপনীয় কোথাও কিছু নেই। সমস্ত খোলা, সমস্ত অনাবৃত। জীবনযাত্রার অবাধ গতি বিভৎস প্রকাশ্যতায় অপ্রতিহত বেগে চলেছে। শুধু আমি কেবল দল ছাড়া। আসন্ন মৃত্যু লোকযাত্রী মা ও তার ছেলেকে নিয়ে গভীর আঁধার রাতে একাকী বসে আছি। ছেলেটা বলল, জল জল। জল নেই বাবা, সকাল হোক। আমি তার মুখের ওপর ঝুঁকে বললাম। শুনে ছেলেটা ঘাড় নেড়ে কিছু বলার এক ব্যর্থ চেষ্টা করল। তারপর চোখ বুঝে নিঃশব্দে রইল। তৃষ্ণার জল না থাক, কিন্তু আমার চোখ ফেটে জল এলো। হায় রে হায়! শুধু কেবল মানবের সুকুমার হৃদয়বৃত্তি নয়, নিজের সুদুঃসহ যাতনার প্রতিও কি অপরিসীম উদাসীন্য। এই তো পশু, এ তো ধৈর্য শক্তি নয়, জড়তা। এ সহিষ্ণুতা মানবতার ঢের নিচের স্তরের বস্তু। আমাদের ট্রাকের অন্য লোকগুলো অকাতরে ঘুমোচ্ছে। কালি পড়া হ্যারিকেনের অত্যন্ত মলিন আলোকেও আমি স্পষ্ট দেখছিলাম মা ও ছেলে দুজনেরই সর্বাঙ্গ খিল ধরেছে। কিন্তু আমার কি বা করাবার ছিল? সামনে কালো আকাশের অনেকখানি স্থান জুড়ে সপ্তর্ষি মণ্ডল জলজল করে জ্বলছে। সেদিকে চেয়ে আমি বেদনায়, ক্ষোভে ও নিষ্ফল আক্ষেপে বারবার করে অভিসম্পাত করতে লাগলাম। আধুনিক সভ্যতার বাহন তোরা, তোরা মর, তোরা মর। কিন্তু যে নির্মম সভ্যতা তোদের এমন ধারা করেছে তাকে তোরা কিছুতেই ক্ষমা করিস না। যদি বইতেই হয়, একে তোরা দ্রুত বেগে রসাতলে বয়ে নিয়ে যা। সকালে খবর পৌঁছল
আর 2 জন পীড়িত হয়েছে। ওষুধ দিলাম। জমাদার সাঁইথিয়ায় সংবাদ পাঠিয়ে দিল। আশা করলাম এবার কর্তৃপক্ষের আসন টলবে। বেলা 9টা আন্দাজ ছেলেটা মরল। ভালোই হলো। এই তো এদের জীবন। সামনের মাঠের পথ দিয়ে 2 জন ভদ্রলোক ছাতা মাথায় দিয়ে যাচ্ছিলেন। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এখানে গ্রাম কত দূরে? যিনি বৃদ্ধ তিনি মুখটা ঈষৎ উঁচু করে বললেন, ওই যে। খাবার জিনিস কিছু মেলে? মেলে না কি রকম, ভদ্রলোকের গ্রাম। চাল, ডাল, ঘি, তেল, তরি তরকারি যা খুশি আপনার। আসছেন কোথা থেকে? নিবাস। সংক্ষেপে তাদের কৌতূহল নিবৃত্তি করে সতীশ ভরদ্বাজের নাম করতে 2 জনে রুষ্ট হয়ে উঠলেন। বৃদ্ধ বললেন, মাতাল, বদমাইশ, জোচ্চোর। ইনি কোন একটা হাইস্কুলের হেডমাস্টার। তার সঙ্গী বললেন, রেলের লোক, আর কত ভালো হবে, কাঁচা পয়সাটা বেশ হাতে ছিল কিনা। প্রত্যুত্তরে সতীশের টাটকা কবরের ঢিপিটা আমি হাত দিয়ে দেখিয়ে জানালাম, এখন তার সম্বন্ধে আলোচনা বৃথা। কাল সে মরেছে, লোকাভাবে দাহ করতে পারা যায়নি, ওইখানে মাটি দিতে হয়েছে। বলেন কি? বামুনের ছেলেকে? কিন্তু উপায় কি? শুনে 2 জনে ক্ষুব্ধ হয়ে জানালেন যে, মশাই, ভদ্রলোকের গ্রাম, একটুখানি খবর পেলে যা হোক একটা উপায় নিশ্চয়ই হয়ে যেত। আপনি তার কে? কেউ না, সামান্য পরিচয় ছিল মাত্র। এই বলে কি করে এখানে জুটলাম সংক্ষেপে তারই বিবরণ দিয়ে বললাম, 2 দিন খাওয়া হয়নি, অথচ কুলিদের মধ্যে কলেরা শুরু হয়ে গিয়েছে বলে ছেড়েও যেতে পারছি না। খাওয়া হয়নি শুনে তারা অতিশয় উদ্বিগ্ন হলেন এবং সঙ্গে যাবার জন্য বারবার বলতে লাগলেন। এবং এই ভয়ানক ব্যাধির মধ্যে খালি পেটে থাকা যে মারাত্মক ব্যাপার, তাও একজন জানিয়ে দিলেন। বেশি বলতে হলো না, বলার প্রয়োজনই ছিল না। ক্ষুধা পিপাসায় মৃতকল্প হয়ে উঠেছিলাম। তাদের সঙ্গ নিলাম। পথে এই বিষয়ে আলাপ হতে লাগল। পাড়াগাঁয়ের লোক, শহরের শিক্ষা বলতে যা বোঝায় তা তাদের ছিল না। কিন্তু মজা এই যে ইংরেজ রাজত্বের খাঁটি পলিটিক্সটুকু তাদের অজানা নয়। এ যেন দেশের লোকে দেশের মাটি থেকে, জল থেকে, আকাশ থেকে, বাতাস থেকে অস্থিমজ্জা দিয়ে সংগ্রহ করে নিয়েছে। 2 জনেই বললেন, সতীশ ভরদ্বাজেরও দোষ নেই মশাই, আমরা হলেও ঠিক অমনি হয়ে উঠতাম। ঠিক কথা। কোম্পানি বাহাদুরের সংস্পর্শে যে আসবে সেই চোর না হয়ে পারবে না, এমনি এদের ছোঁয়াচের গুণ। ক্ষুধার্ত ও একান্ত ক্লান্ত দেহে বেশি কথা বলার শক্তি ছিল না, সুতরাং চুপ করেই রইলাম। তিনি বলতে লাগলেন, কি দরকার ছিল মশাই দেশের বুক চিরে আবার একটা রেল লাইন পাতবার? কোন লোক কি তা চায়? চায় না, কিন্তু তবু চাই। দিঘি নেই, পুকুর নেই, কুয়ো নেই, কোথাও 1 ফোঁটা খাবার জল নেই। গ্রীষ্মকালে গরু বাছুরগুলো জলাভাবে ধড়ফড় করে মরে যায়। কোথাও একটু ভালো খাবার জল থাকলে কি ওই সতীশ বাবুই মারা যেতেন? কখনো না। ম্যালেরিয়া, কলেরা, হর রকম ব্যাধির পীড়ায় লোক উজোড় হয়ে গেল, কিন্তু কাকস্য পরিবেদনা। কর্তারা আছেন শুধু রেলগাড়ি চালিয়ে কোথায় কার ঘরে কি শস্য জন্মেছে সুসে চালান করে নিয়ে যেতে। কি বলেন মশাই, ঠিক কিনা? আলোচনা করবার মতো গলায় জোর ছিল না বলেই শুধু ঘাড় নেড়ে নিঃশব্দে সায় দিয়ে মনে মনে সহস্রবার বলতে লাগলাম, এই 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 কেবলমাত্র এই জন্য ৩৩ কোটি নরনারীর কণ্ঠ চেপে বিদেশীয় শাসনতন্ত্র ভারতে প্রতিষ্ঠিত রয়েছে। শুধুমাত্র এই হেতুই ভারতের দিকে দিকে রন্ধ্রে রন্ধ্রে রেলপথ বিস্তারের আর বিরাম নেই। বাণিজ্যের নাম দিয়ে ধনীর ধনভাণ্ডার বিপুল থেকে বিপুলতর করবার এই অবিরাম চেষ্টায় দুর্বরের সুখ গেল, শান্তি গেল, অন্ন গেল, ধর্ম গেল। তার বাঁচবার পথ দিনের পর দিন সংকীর্ণ ও নিরন্তর বোঝা দুর্বিষহ হয়ে উঠছে। এ সত্যি তো
কারো চোখ থেকে গোপন রাখবার জো নেই। বৃদ্ধ ভদ্রলোকটি আমার এই চিন্তাতেই যেন ভাবনা যোগ করে বললেন, মশাই, ছেলেবেলায় মামার বাড়িতে মানুষ আমি। আগে 20 ক্রোশের মধ্যে রেলগাড়ি ছিল না। তখন কি সস্তা আর কি প্রচুর জিনিসপত্রই না সেখানে ছিল। তখন কারো কিছু জন্মালে পাড়া প্রতিবেশী সবাই তার একটু ভাগ পেত। এখন থোড় মোচা উঠোনের 2 আঁটি শাক পর্যন্ত কেউ কাউকে দিতে চায় না। বলে থাক, 8:30টার গাড়িতে পাইকারের হাতে তুলে দিলে 2 পয়সা আসবে। এখন দেওয়ার নাম হয়েছে অপব্যয়। মশাই, দুঃখের কথা বলতে কি, পয়সা করার নেশায় মেয়ে পুরুষের সবাই যেন একেবারে ইতর হয়ে গেছে। আর নিজেরাই কি প্রাণ ভরে ভোগ করতে পায় না। শুধু তো আত্মীয় স্বজন প্রতিবেশী নয়, নিজেদেরও সব দিক দিয়ে ঠকিয়ে ঠকিয়ে টাকা পাওয়াটাই হয়েছে যেন তাদের একটিমাত্র পরমার্থ। এই সমস্ত অনিষ্টের গোড়া হচ্ছে এই রেলগাড়ি। শিরার মতো দেশের রন্ধ্রে রন্ধ্রে রেলের রাস্তা যদি না ঢুকতে পেত, খাবার জিনিস চালান দিয়ে পয়সা রোজগারের এত সুযোগ না থাকতো, আর সেই লোভে মানুষ যদি এমন পাগল হয়ে না উঠতো, এত দুর্দশা এই দেশের হতো না। রেলের বিরুদ্ধে আমার অভিযোগও কম নয়। বস্তুত যে ব্যবস্থায় মানুষের জীবন ধারণের একান্ত প্রয়োজনীয় খাদ্য সম্ভার প্রতিদিন লুট হয়ে শৌখিন আবর্জনায় সমস্ত দেশ পরিপূর্ণ হয়ে উঠছে, তার প্রতি তীব্র বিতৃষ্ণা না জন্মেই পারে না। বিশেষত গরিব মানুষের যে দুঃখ ও যে হীনতা এইমাত্র চোখে দেখে এলাম, কোনো যুক্তিতর্ক দিয়েই তার উত্তর মেলে না। তবু বললাম, আবশ্যকের অতিরিক্ত জিনিসগুলো অপচয় না করে যদি বিক্রি হয়ে অর্থ আসে, সে কি নিতান্তই মন্দ? ভদ্রলোক লেশমাত্র ইতস্তত না করে নিঃসংকোচে বললেন, হ্যাঁ, নিতান্তই মন্দ, নিছক অকল্যাণ। তার ক্রোধ ও ঘৃণা আমার থেকে ঢের বেশি প্রচণ্ড। বললেন, এই অপচয়ের ধারণাটা আপনার বিলাতের আমদানি। ধর্মস্থান ভারতবর্ষের মাটিতে এর জন্ম হয়নি, জন্ম হতেই পারে না। মশাই, মাত্র নিজের প্রয়োজনটুকুই কি একমাত্র সত্যি? যার নেই তার প্রয়োজন মেটানোর কি কোনো মূল্যই পৃথিবীতে নেই? সেটুকু বাইরে চালান দিয়ে অর্থ সঞ্চয় না করাই হলো অপচয়, হলো অপরাধ। এই নির্মম নিষ্ঠুর কথা আমাদের মুখ দিয়ে বার হয়নি, বার হয়েছে তাদের, যারা বিদেশ থেকে এসে দুর্বলের গ্রাস কেড়ে নেবার দেশব্যাপী জালে এই ফাঁসের পর ফাঁস জুড়ে চলেছে। দেখুন, দেশের অন্ন বিদেশে বার করে নিয়ে যাবার পক্ষপাতে আমি নই, কিন্তু একের উদ্বৃত্ত অন্নে অপরের চিরদিন ক্ষুণ্ণিবৃত্তি হতে থাকবে, এইটাই কি মঙ্গলের? তাছাড়া বাস্তবিক বিদেশ থেকে এসে তো তারা জোর করে কেড়ে নিয়ে যায় না, অর্থ দিয়ে কিনে নিয়েই তো যায়। হ্যাঁ, কিনেই বটে। ওই বড়শিতে টোপ গেঁথে জলে ফেলা যেমন মাছের সাদর নিমন্ত্রণ। এই ব্যঙ্গোক্তির আর উত্তর দিলাম না, কারণ একে তো ক্ষুধা, তৃষ্ণা ও শ্রান্তিতে বাদানুবাদের শক্তি ছিল না। তাছাড়া তার বক্তব্যের সঙ্গে মূলত আমার বিশেষ মতভেদও ছিল না। কিন্তু আমাকে চুপ করে থাকতে দেখে তিনি অকস্মাৎ ভয়ানক উত্তেজিত হয়ে উঠলেন এবং আমাকেই প্রতিপক্ষ বলে ধরে নিয়ে অত্যন্ত উষ্মার সঙ্গে বলতে লাগলেন, এখন মশাই, ওদের উদ্দাম বণিক বুদ্ধির তত্ত্ব কথাটুকুকেই সার সত্যি বলে বুঝে আছেন, কিন্তু আসলে এত বড় অসৎ বস্তু পৃথিবীতে আর নেই। ওরা জানে শুধু 16 আনার পরিবর্তে 64 পয়সা গুনে নিতে। ওরা বোঝে কেবল দেনা আর পাওনা। ওরা শিখেছে শুধু ভোগটাকেই জীবনের একমাত্র ধর্ম বলে স্বীকার করতে। তাই তো ওদের পৃথিবী জোড়া সংগ্রহ ও সঞ্চয়ের বিলাসিতা জগতের সমস্ত কল্যাণ আচ্ছন্ন করে দিয়েছে। মশাই, এই রেল, এই কল, এই লোহা বাঁধানো রাস্তা, এই তো হলো পবিত্র ভেস্টেড ইন্টারেস্ট। এই গুরুভারেই তো সংসারের কোথাও গরিবের নিঃশ্বাস ফেলবার জায়গা নেই। আপনি বলছিলেন একের প্রয়োজনের অতিরিক্ত বস্তুটুকু চালান দেবার সুযোগ না থাকলে হয় নষ্ট হতো, না হয় অভাবগ্রস্তেরা বিনামূল্যে খেত। একেই তো অপচয় বলছিলেন, তাই না? হ্যাঁ, তার দিক দিয়ে অপচয় বই কি,
এসব বিলিতি বুলি অর্বাচীন অধার্মিকের অজুহাত। কারণ আরেকটু যখন বেশি চিন্তা করতে শিখবেন তখন আপনারই সন্দেহ হবে বাস্তবিক এইটাই অপচয় না দেশের শস্য বিদেশে রপ্তানি করে ব্যাংকে টাকা জমানোটাই বেশি অপচয়। দেখুন মশাই, চিরদিনই আমাদের গ্রামে গ্রামে জনকত উদ্যমহীন, উপার্জন বিমুখ, উদাসীন প্রকৃতির লোক থাকতো। তাদের মুদিময়রার দোকানে ডাবা পাশা খেলে, মোড়া পুড়িয়ে, বড় লোকের আড্ডায় গান বাজনা করে, বারোয়ারি তলায় মোড়লি করে আরো এমনি সব অকাজেই দিন কাটত। তাদের সকলেরই যে ঘরের মধ্যে অন্য সংস্থান থাকতো তা নয়, তবুও অনেকের উদ্বৃত্ত অংশেই তাদের সুখে দুঃখে দিন চলে যেত। আপনাদের অর্থাৎ ইংরেজি শিক্ষিতদের যত আক্রোশ তাদেরই ওপরে, তাই তো? যাক, চিন্তার হেতু নেই। এইসব অলস, অকেজো, পরাশ্রিত মানুষগুলো এখন লোপ পেয়েছে, কারণ উদ্বৃত্ত বলে তো আর কোথাও কিছু নেই। সুতরাং হয় অন্যভাবে মরেছে, না হয় কোথাও গিয়ে কোনো ছোট দাস্যবৃত্তিতে ভর্তি হয়েছে, না মরে বেঁচে আছে। ভালোই হয়েছে, মেহন্নতের গৌরব প্রতিষ্ঠিত হয়েছে, জীবন সংগ্রাম বুলির সত্যতা প্রমাণিত হয়েছে। কিন্তু আমার মতো যাদের বেশি বয়স হয়েছে তারাই জানে কি গেছে। জীবন সংগ্রাম তাদের বিলুপ্ত করেছে, কিন্তু সমস্ত গ্রামের আনন্দটুকু যেন তাদেরই সঙ্গে সহমরণে গেছে। এই শেষ কথাটায় চমকে তার মুখের দিকে চাইলাম। ভালো করে লক্ষ্য করেও তাকে অল্প শিক্ষিত সাধারণ গ্রাম্য ভদ্রলোক ব্যতীত কিছুই বেশি মনে হলো না। অথচ বাক্য যেন তার অকস্মাৎ নিজেকে অতিক্রম করে বহু দূরে চলে গেল। তার সকল কথাকেই যে অভ্রান্ত বলে অঙ্গীকার করতে পারলাম তা নয়, কিন্তু অস্বীকার করতেও কষ্ট হতে লাগলো। কেমন যেন সংশয় জন্মালো। এসব কথা তার নিজের নয়, এ যেন অলক্ষিত আর কারো জবানি। অতিশয় সংকোচের সঙ্গে প্রশ্ন করলাম, কিছু যদি মনে না করেন? না না, মনে করব কেন, বলুন। আচ্ছা, এসব কি আপনার নিজেরই অভিজ্ঞতা, নিজেরই চিন্তার ফল? কেন, এসব মিথ্যে নাকি? একটি অক্ষর মিথ্যে নয়, জানবেন। না না, মিথ্যে তো বলিনি। তবু 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 আবার কি? আমাদের স্বামীজি কখনো মিথ্যে উচ্চারণ করেন না। তার মতো জ্ঞানী কেউ আছে নাকি? স্বামীজিকে? স্বামী বজ্রানন্দ। বয়সে কম হলে কি হয়, অগাধ পণ্ডিত, অগাধ। তাকে আপনারা চেনেন নাকি? চিনি নে, বেশ চিনি। তিনি আমাদের আপনার লোক বললেই যে হয়। এর বাড়িতেই যে তার প্রধান আড্ডা। এই বলে তিনি সঙ্গের ভদ্রলোকটিকে দেখিয়ে দিলেন। বৃদ্ধ তৎক্ষণাৎ সংশোধন করে বললেন, আড্ডা বলো না নরেন, আড্ডা বলো না, বলো আশ্রম। মশাই, আমি গরিব, যা পারি তাঁর সেবা করি, কিন্তু এ যেন বিদুরের গৃহে শ্রীকৃষ্ণ। মানুষ তো নয়, মানুষের আকৃতিতে দেবতা। সম্প্রতি কতদিন আছেন আপনাদের গ্রামে? প্রায় মাস 2 হবে। এই অঞ্চলে না আছে একটা ডাক্তার বুদ্ধি, না আছে একটা স্কুল। এর জন্যই তার যত পরিশ্রম। আবার নিজেও একজন মস্ত ডাক্তার। এতক্ষণে ব্যাপারটা বেশ স্পষ্ট হল। ইনি সেই আনন্দ। সাঁইথিয়া স্টেশনে খাইয়ে রাজলক্ষ্মী যাকে পরম সমাদরে গঙ্গামাটিতে এনেছিল, সেই বিদায়ের ক্ষণটি মনে পড়ল। রাজলক্ষ্মী, সে কি কান্না! পরিচয় তো মাত্র 2 দিনের, কিন্তু কত বড় স্নেহের বস্তুকেই যেন চোখের আড়ালে কোন ভয়ানক বিপদের মুখে পাঠিয়ে দিচ্ছে, এমনই তার ব্যথা। ফিরে আসবার সে কি ব্যাকুল অনুনয়! কিন্তু আনন্দ সন্ন্যাসী, তার মমতাও নেই, মোহ নেই। নারী হৃদয়ের বেদনার রহস্য তার কাছে মিথ্যা বই আর কিছুই নয়। তাই এতদিন এত কাছে থেকেও অপ্রয়োজনে দেখা দেবার প্রয়োজন সে পলকের জন্যই অনুভব করেনি, এবং ভবিষ্যতে হয়তো কখনো এই প্রয়োজনের কারণ আসবে না। কিন্তু রাজলক্ষ্মী একথা শুনলে যে কত বড় আঘাত পাবে
সে শুধু আমিই জানি। নিজের কথা মনে পড়ল। আমারও বিদায়ের মুহূর্ত আসন্ন হয়ে আসছে। যেতেই হবে তা প্রতিনিয়তই উপলব্ধি করছি। আমার প্রয়োজন রাজলক্ষ্মীর সমাপ্ত হয়ে আসছে। কেবল এইটাই ভেবে পাই না, সেদিনের দিনান্তটা রাজলক্ষ্মীর কোথা দিয়ে কেমন করে অবসান হবে। গ্রামে পৌঁছলাম। নাম মামুদপুর। বৃদ্ধ যাদব চক্রবর্তী তারই উল্লেখ করে সগর্বে বললেন, নাম শুনে চমকাবেন না মশাই। আমাদের চতুর্সীমানার মধ্যে মুসলমানের ছায়াটুকু পর্যন্ত মারাতে হয় না। যেদিকে তাকান ব্রাহ্মণ, কায়স্থ আর সজ্জাত, অনাচরণীয় জাতের বসতি পর্যন্ত নেই। কি বলো নরেন, আছে? একটিও না। তেমন গায়ে আমরা বাস করি নে। হতে পারে সত্যি, কিন্তু এত খুশি হবারই বা কি আছে ভেবে পেলাম না। চক্রবর্তী গৃহে বজ্রানন্দের সাক্ষাৎ মিলল। হ্যাঁ, তিনিই বটে। আমাকে দেখে তার যেমন বিস্ময় তেমনই আনন্দ। দাদা যে হঠাৎ এখানে? এই বলে আনন্দ হাত তুলে নমস্কার করলেন। এই নরদেহধারী দেবতাকে সসম্মানে অভিবাদন করতে দেখে চক্রবর্তী বিগলিত হয়ে গেলেন। আশেপাশে আরো অনেকগুলি ভক্ত ছিলেন, তারাও উঠে দাঁড়ালেন। আমি যেই হই সামান্য ব্যক্তি যে নয়, এ সম্বন্ধে কারো সংশয় রইল না। আপনাকে বড় রোগা দেখাচ্ছে দাদা, উত্তর দিলেন চক্রবর্তী। আমার যে দিন দুই আহার নিদ্রা ছিল না এবং বহু পুণ্যফলেই শুধু বেঁচেছি, তাই ব্যক্ত করে কুলিদের মধ্যে মড়কের বিবরণ এমনি সবিস্তারে বর্ণনা করলেন যে আমার পর্যন্ত তাক লেগে গেল। আনন্দ বিশেষ কোনো ব্যাকুলতা প্রকাশ করলেন না। ঈষৎ হেসে অপরের কান বাঁচিয়ে বললেন, এতটা দুদিনের উপবাসে হয় না দাদা, একটু দীর্ঘকালের দরকার। কি হয়েছিল, জ্বর? আশ্চর্য নয়, ম্যালেরিয়া তো আছেই। চক্রবর্তী আতিথ্যের ত্রুটি করলেন না। খাওয়াটা আজ ভালো রকমই হলো। আহারান্তে প্রস্থানের আয়োজন করতে আনন্দ জিজ্ঞাসা করলেন, আপনি হঠাৎ কুলিদের মধ্যে জুটেছিলেন কি করে? দৈবের চক্রান্তে। চক্রান্তই বটে। রাগের মাথায় বাড়িতে বোধহয় খবরও দেননি, তাই না? না, কিন্তু সে রাগ করে নয়, দেওয়া বাহুল্য বলেই দিইনি। তাছাড়া লোকই বা পেতাম কোথায়? সে একটা কথা, কিন্তু আপনার ভালো মন্দ দিদির কাছে বাহুল্য হয়ে উঠল কবে থেকে? তিনি হয়তো ভয়ে ভাবনায় আধমরা হয়ে গেছেন। কথা বাড়িয়ে লাভ নেই, এ প্রশ্নের আর জবাব দিলাম না। আনন্দ ভাবলেন জেরায় আমাকে একেবারে জব্দ করে দিয়েছেন, তাই স্নিগ্ধ মৃদু হাস্যে ক্ষণকাল আত্মপ্রসাদ উপভোগ করে বললেন, আপনার রথ প্রস্তুত। বোধ করি সন্ধ্যার আগে গিয়েই বাড়ি পৌঁছতে পারবেন। আসুন, আপনাকে তুলে দিয়ে আসি। কিন্তু বাড়ি যাবার আগে কুলিদের একটু খবর নিয়ে যেতে হবে। তার মানে রাগ এখনো পড়েনি, তাই তো? কিন্তু আমি বলি, দৈবের ষড়যন্ত্রের দুর্ভোগ যা কপালে ছিল তা ফলেছে। আপনি ডাক্তারও নয়, সাধু বাবাও নয়, গৃহী লোক। এখন খবর নেবার যদি কিছু থাকে তো সে ভার আমাকে দিয়ে নিশ্চিন্ত হয়ে বাড়ি যান। কিন্তু দিদিকে গিয়ে আমার নমস্কার জানিয়ে বলবেন তার আনন্দ ভালো আছে। দ্বারে গরুর গাড়ি তৈরি ছিল। গৃহস্বামী চক্রবর্তী এসে স্বনির্বন্ধ অনুরোধ জানালেন, এদিকে আর যদি কখনো আসা হয়, এ বাড়িতে যেন পদধূলি দিয়ে যাবেন। তার আন্তরিক আতিথ্যের জন্য সহস্র ধন্যবাদ দিলাম, কিন্তু দুর্লভ পদধূলির আশা দিতে পারলাম না। বাংলাদেশ আমাকে অচিরে ছেড়ে যেতে হবে, এ কথা মনের মধ্যে অনুভব করছিলাম। সুতরাং কোনোদিন কোনো কারণেই এই প্রদেশে ফিরে আসার সম্ভাবনা আমার পক্ষে সুদূর পরাহত। আনন্দ যেভাবে দেখেছিল রাজলক্ষ্মী ও শ্রীকান্তকে, এখন যে তাদের সম্পর্ক আর ঠিক সেরকমটা নেই তা তো শ্রীকান্ত বলতে পারছে না। সে যে মনে মনে এই জায়গা ছেড়ে চিরতরে চলে যাওয়ার কথা ভাবছে, তা গৃহস্বামী চক্রবর্তী মশায়ের ধরতে পারার কথা নয়।
কিন্তু আনন্দ, তার মতো বুদ্ধিদীপ্ত তরুণ কি কিছুই বুঝবে না? শ্রীকান্ত তার চোখকে ফাঁকি দিতে পারবে তো? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব ১৯। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শ্রীকান্ত প্রসূন দাস, রাজলক্ষ্মী অমৃতা রয়, রতন সুদীপ্ত ঘোষ, কালী সুইটি সোনার, বৃদ্ধ সমীর চরিত, নরেন ভিকি দাস এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।